তুমি জানতে না নিউ বলে? আচ্ছা, যখন ওই সাবঅ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হয়ে যায়, তখন বিভিন্ন বৈজ্ঞানিকরা কিন্তু মডেল দিতে শুরু করে। আর একটা কথা বলে দিই, যে যখন ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়ে গেছিল, তারপরে কিন্তু মডেল দিতে শুরু করে দিয়েছে। নিউট্রন অনেক দেরি করে আবিষ্কার হয়েছে, তার আগে কিন্তু বিজ্ঞানীরা মডেল দিতে শুরু করেছে। যেমন প্রথম যে মডেলটা দেওয়া হয়েছিল 1898 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু তখন দেখো নিউট্রন আবিষ্কার হয়নি, শুধু ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়েছে 1898 খ্রিস্টাব্দে। যে থমসন কিন্তু প্রথম একটা মডেল দিলেন বা প্রস্তাব করলেন, সেই মডেলটার নাম হচ্ছে পাম্পুডিং মডেল। এটা দেখবে মাধ্যমিক লেভেলে ছিল। পাম্পুডিং মডেলে কি বলে আসলে মনে রাখবে, যে এইখানে কিভাবে ইলেকট্রন প্রোটনে থাকে সেইটা একটা প্রস্তাব বা একটা মডেল দেওয়া হয়েছিল। যেমন বলেছিল যে পজিটিভ আধানযুক্ত প্রোটন একটা ধাতব চাকতির মতো থাকে, আর সেখানে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনগুলো গ্রথিত থাকে বা এরকম ভাবে সজ্জিত থাকে। যেমন একটা কেক তৈরি হয়, যখন সেই কেকে এই চাকতিটা না কেক, আর এইখানে কিশমিশের মতো, যেমন আমরা পুডিং করি না কিশমিশ দিয়ে, বা অন্য চেরি দিয়ে পুডিং করি, এখানে কিশমিশ বলছে, কিশমিশ বলছে, কিশমিশের মতো ইলেকট্রনগুলো সজ্জিত অবস্থায় থাকে। অর্থাৎ ধাতব চাকতিটা পজিটিভ আধানযুক্ত প্রোটন, আর এইগুলো নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন। ঠিক আছে, যেহেতু পরমাণু নিস্তরিত, তাই এই নেগেটিভ আর পজিটিভ জিনিসটা নিস্তরিত প্রশমিত করে দেবে পরস্পরকে, এইভাবে ব্যাখ্যা দিয়েছিলেন আর কি। এই মডেলটা বুঝতেই পারছো একটা খুব সাধারণ মডেল, তখনকার সময় কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ মডেল ছিল। কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে এই রকম তো হতে পারে না, কারণ এখানে নিউট্রনেরও একটা ব্যাপার আছে। সেই নিউট্রন তখন আবিষ্কার হয়নি। আবার নিউট্রন যখন আবিষ্কার হয়ে গেল, তখন আর এই মডেলের কোনো গুরুত্ব রইল না, এই মডেলটা বাতিল হয়ে গেল। এছাড়া আরো এখানে লিমিটেশন বা ত্রুটি ছিল, সেইগুলো কিরকম, যেমন এই পরমাণু মডেলটা 2D, কিন্তু পরবর্তীকালে আমরা জানবো এই পরমাণু মডেল বাস্তবে কিন্তু পরমাণু মডেলটা হচ্ছে 3D একটা মডেল। আর কি আছে, এই মডেল দিয়ে তুমি পরমাণুর যে বর্ণালী, সেই পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক আছে, আরো অনেকগুলো ত্রুটি আছে, তবে মেন ত্রুটি তো নিউট্রন আবিষ্কার হয়ে যাওয়ার ফলেই ত্রুটি, যে নিউট্রনের জায়গা কোথায় তাহলে এখানে। এখানে যদি পজিটিভ প্রোটনটা পজিটিভ চাকতির মতো থাকে, আর ইলেকট্রনগুলো সেখানে কিশমিশের মতো থাকে, বা অনেক সময় বলা হয় ওয়াটারমেলন মডেলও বলা হয়। তরমুজ আমরা দেখেছি, তরমুজের লাল অংশটা কেন পজিটিভ আধানযুক্ত প্রোটন, আর ওই যে ছোট ছোট কালো কালো বীজ থাকে, সেই বীজগুলোকে ইলেকট্রন বলছে, যেটা সুষমভাবে সজ্জিত থাকে। সেটা বাতিল হয়ে যায় পরবর্তীকালে। তারপরে একজন মডেল দেন, রাদারফোর্ডের মডেল, যেটা পরিচিত। কিন্তু এই পরীক্ষাটা যেটা করেছিলেন রাদারফোর্ডের যে পরীক্ষাটা, যেটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, হ্যাঁ, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলা হয় এটাকে। সেই পরীক্ষাটা কত সালে করা হয় জানা আছে কারো? 1911 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা করা হয়। বলে দিই, যদিও পরীক্ষাটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কিন্তু এই পরীক্ষায় দুজন সায়েন্টিস্ট, রাদারফোর্ডের ছাত্র, সেই দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে গাইগার, আর একজনের নাম হচ্ছে মার্সডেন। এরা কিন্তু এই পরীক্ষার ব্যবস্থাপনাটা করে, অর্থাৎ এই যে ইকুইপমেন্ট বলো বা এই এক্সপেরিমেন্টের জন্য যে যন্ত্রপাতি বা যে মডেলটার প্রয়োজন ছিল পরীক্ষার জন্য, সেই মডেলটা বা সেই ইকুইপমেন্টগুলো, সেই এক্সপেরিমেন্টের ব্যবস্থা কিন্তু এই যে দুজন সায়েন্টিস্ট করেন, বা পরীক্ষাটা বলতে পারো এরাই করে। কিন্তু
যেটার নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ওদের টিচারের নাম অনুযায়ী ব্যাপারটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আচ্ছা, যে কোনো পরীক্ষা আমি বলেছি পরীক্ষা বা বিজ্ঞানের তিনটে অংশ, একটা হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত। তাহলে সেই পরীক্ষাটা আগে আমি বলি, তারপরে সেখান থেকে কি কি পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত দিয়ে কিন্তু রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা হয়। এটা একটু মডেলটা বড়, আর এই মডেলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে বোঝাতে চাইছি যে তখনকার যুগে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মডেল ছিল। যেমন পরীক্ষাতে কি কি ছিল, একটা রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড রেডিয়াম কার্বাইড, সেই রেডিয়াম কার্বাইডটাকে একটা কিউবের মধ্যে রাখা হয়েছিল। সেই কিউবটা লেডের তৈরি একটা কিউবের মধ্যে রেডিয়ামের একটা আইসোটোপ রাখা হয়েছিল। সেই রেডিয়ামের আইসোটোপ থেকে সবসময় আলফা কণা বেরোচ্ছে। সেই আলফা কণাটা একটা লেডের পাত, সেই লেডের পাতে একটা ছিদ্র করে দেওয়া হয়েছে, সেই ছিদ্র থেকে বেরোচ্ছে, সোজা হবে যাতে বেরোয়। সেই রশ্মিগুলো, সেই আলফা কণাগুলো একটা পাতলা সোনার পাত, এটা যেন পাতলা সোনার পাত, এটা স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। যার বেধটা হচ্ছে 0.0004 মিলিমিটার, যার বেধটা হচ্ছে, সোনার পাতের বেধ, খুব পাতলা একটা পাত। সেই পাতলা পাতটার দিকে যাচ্ছে আলফা কণাগুলো, আর সেই পাতলা পাতের চারিদিকে একটা পর্দা আছে, যে পর্দাটা জিঙ্ক সালফাইড ZnS এর প্রলেপ দেওয়া আছে। তাহলে এক্সপেরিমেন্ট করার জন্য যে জিনিসপত্রগুলো লাগছে সেগুলো কি, প্রথমে হচ্ছে একটা রেডিয়ামের আইসোটোপ আছে, যেখান থেকে রেডিও অ্যাক্টিভ আলফা কণা বেরোয়, তেজস্ক্রিয় রশ্মি, রেডিও অ্যাক্টিভ রশ্মি আলফা কণা বেরোয়। সেই আলফা কণাটা একটা লেডের পাতযুক্ত, ছিদ্রযুক্ত একটা পাত আছে, সেই পাতের মধ্যে দিয়ে অতিক্রম করে সোনার পাতের দিকে যাচ্ছে। আর সোনার পাতের চারিদিকে কি আছে, একটা পাতলা পর্দা আছে, সেই পর্দাটার জিঙ্ক সালফাইডে প্রলেপ দেওয়া আছে। যখনই এই আলফা কণাগুলো এই পাতলা পর্দায় যে আঘাত করে, তখন একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। স্ফুলিঙ্গের সৃষ্টি হয় যখনই ওই আলফা কণাটা ওই পাতলা পর্দায় গিয়ে লাগবে, জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে লাগবে, তখনই একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হবে, মানে ঝলকানি, বিদ্যুৎ ঝলকানির মতো জ্বলে উঠবে আর কি। আর এই পুরো জিনিসটা একটা বায়ু নিরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে, ঠিক আছে, বায়ু শূন্য একটা জায়গায় রাখা হয়েছে, বায়ুর পরিমাণ নেই এরকম। এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটা। এক্সপেরিমেন্টে কি বললাম, যে এখান থেকে একটা আলফা কণা বেরোচ্ছে, লেডের ওই রেডিয়াম কার্বাইড বা রেডিয়াম থেকে একটা আলফা, অনেকগুলো আলফা কণা বেরোচ্ছে, সেটা গিয়ে এই সোনার পাতটাকে ভেদ করে পর্দা, জিঙ্ক সালফেটের পর্দার মধ্যে লাগবে, এরকম একটা ব্যবস্থাপনা করা হয়েছে। আচ্ছা, এইখান থেকে কিছু পর্যবেক্ষণ পেয়েছিল, সেখান থেকে কিছু সিদ্ধান্তে রাদারফোর্ড পৌঁছেছিলেন। সেই পর্যবেক্ষণের মধ্যে তিনটে মেন পর্যবেক্ষণ ছিল, তিনটে মূল পর্যবেক্ষণের কথা আমি আলোচনা করব এখানে, আর সেইখান থেকে কি সিদ্ধান্তে পৌঁছেছিল সেটাও আলোচনা করছি। 1 নম্বর পর্যবেক্ষণ, অনেকগুলো পর্যবেক্ষণ থেকে আমি তিনটে কিন্তু বিশেষ পর্যবেক্ষণ বলছি। যে দেখা যাচ্ছে যখন আলফা কণাগুলো এই ধাতব পাতে, সোনার পাতের দিকে যাচ্ছে বা সোনার পাত ভেদ করে যাচ্ছে, ম্যাক্সিমাম অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে লাগছে। বেশিরভাগ ধাতব
পাতটাকে ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে বেশিরভাগ। আচ্ছা, এইখান থেকে সিদ্ধান্তে যেটা পৌঁছেছিলেন রাদারফোর্ড সেটা হচ্ছে যে যদি আলফা কণা বেশিরভাগই সোনার পাত ভেদ করে চলে যায়, তার মানে আলফা কণা কোনো বাধা পাচ্ছে না। সোনার পাতের ভেতরে যে পরমাণু আছে সেই পরমাণুর ইলেকট্রন, প্রোটন, এইগুলোর দ্বারা আলফা কণা কোনো বাধা পাচ্ছে না। যেমন ছবিটা যদি পরমাণুর আমি ছবি আঁকতে চাই, রাদারফোর্ডের প্রস্তাবিতই ছবি, সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি ছবিটাকে, বইটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, না এরকম টাইপের, যে মাঝে পজিটিভ চার্জ দিয়েছি আর অনেকগুলো কক্ষ আমি অঙ্কন করেছি, সেই কক্ষে প্রত্যেকটা কক্ষে কিছু ইলেকট্রন আমি দেখিয়েছি। আর এইখান থেকে না আলফা কণা যাচ্ছে, +2 একক আধানযুক্ত আলফা কণা, জানি আমরা ভর সংখ্যা হচ্ছে 4 আর আধান হচ্ছে 2, তাহলে +2 আধানযুক্ত আলফা কণা যাচ্ছে। আর যাওয়ার ফলে কি দেখতে পাচ্ছি আমরা, যে 1 নম্বর কি বললাম, বেশিরভাগ কণাই সোজা বেরিয়ে চলে যাচ্ছে, কোনো রকম বাধা পাচ্ছে না। এর মানে কি, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। এখান থেকে কি আমি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, যেহেতু কোনো বাধা পাচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে, তাহলে বেশিরভাগ স্থানই কিন্তু পরমাণুর ফাঁকা। ডিটেলসে বই থেকে পড়বে, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ফাঁকা। আচ্ছা, যেহেতু দেখো ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর নিউক্লিয়াসে যে চারিদিকে আমরা জানি, মডেলে আমি দেখলাম যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে থাকে আর সেখানে অনেক ফাঁকা অঞ্চল থাকে, আর ইলেকট্রনগুলো এই আলফা কণাকে, ভারী আলফা কণাকে বাধা দিতে পারবে না, কারণ ইলেকট্রনের ভরের তুলনায় আলফা কণা ভর প্রায় 75,000 বলছি, 7,500 গুণ ভারী, বুঝতে পারছো, ইলেকট্রনের ভরের তুলনায়। তাই বাধা ও দিতে পারবে না, ইলেকট্রন বাধা দিতে পারবে না আলফা কণাকে। আচ্ছা, দ্বিতীয় যে পর্যবেক্ষণটা পাওয়া গেল, যে সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ আলফা কণাগুলো যখন ওই একদম কেন্দ্রে বা মাঝ বরাবর আসছে, তখন অল্প একটু বেঁকে যাচ্ছে, মানে এই পজিটিভ চার্জ এর কাছাকাছি এলেই, যেহেতু আলফা কণাও পজিটিভ চার্জ, তাই কাছাকাছি এলে একটু কোণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অল্প একটু কোণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এখান থেকে কি সিদ্ধান্ত নিল, যে আলফা কণা যেহেতু ধনাত্মক আধানযুক্ত, তাই যদি সেই আলফা কণাটা কোনো আর একটা ধনাত্মক আধানযুক্ত কণার কাছ থেকে যদি যায়, এইখান থেকে যাচ্ছে, তাহলে অল্প একটু কোণে বেঁকে যাবে, কারণ এটাও পজিটিভ আধানযুক্ত, আর এই যে প্রোটন, সেই প্রোটনটা পজিটিভ আধানযুক্ত। আচ্ছা, যেহেতু খুব সামান্য আলফা কণাই অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে, তাই এখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেইখানে হচ্ছে যে পজিটিভ আধানযুক্ত প্রোটনগুলো খুব অল্প একটা জায়গায় কেন্দ্রীভূত আছে। পজিটিভ আধানযুক্ত প্রোটনগুলো পরমাণুর খুব অল্প একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, অল্প একটু অংশে এই ধনাত্মক আধান আছে, তার কাছাকাছি যখনই যাচ্ছে সে অল্প একটু কোণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর 3 নম্বর যে সিদ্ধান্তটা ছিল, আর যে পর্যবেক্ষণটা ছিল, অতি অল্প সংখ্যক যেটাকে বলা হয় প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা,
যে দিকে যাচ্ছে তা সেই দিকেই ফিরে চলে আসছে, অর্থাৎ 180 ডিগ্রিতে ফিরে চলে আসছে, আবার 180 ডিগ্রি কোণ করে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যেভাবে যাচ্ছে সেইভাবেই ফিরে চলে আসছে সে। এখান থেকে যে সিদ্ধান্তে আসবো আমরা, 3 নম্বর যে সিদ্ধান্ত, সেখানে বলতে পারবো যে যেহেতু দেখো আলফা কণা নিজে ধনাত্মক, তাহলে সে নিশ্চয়ই এই যে 180 ডিগ্রি কোণ করে চলে আসছে, আর 20,000-এর মধ্যে একটা, তার মানে সম্ভাবনাটা তো খুবই কম, 20,000-এর মধ্যে একটা, তাহলে সেই ধনাত্মক আধানটা খুবই অল্প জায়গায় নিয়ে আছে, সেইটাকে আমরা নাম দিলাম, মানে আমরা নয়, রাদারফোর্ড নাম দিলেন যে নিউক্লিয়াস বা কেন্দ্রক, কেন্দ্রক বা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে একটা পরমাণুর ক্ষুদ্রতম জায়গা, বা যেখানে পুরো ধনাত্মক আধানটা অর্থাৎ প্রোটনগুলো কেন্দ্রীভূত থাকে, খুব অল্প একটা জায়গা, সেইটার নাম দিল নিউক্লিয়াস। আর তার ব্যাসটা আমরা জানি, পরবর্তীকালে জানা গেল এর ব্যাসটা হচ্ছে 10⁻⁻, কত বলো, 10⁻⁻10 মিটার। কি ছিল, 10⁻10 না কত ছিল বলো? হ্যাঁ, 10⁻⁻15 ছিল না? 10, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই নিউক্লিয়াসে যে আধান থাকে ধনাত্মক, তার ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার। আর একটা পরমাণুর ব্যাস কত ছিল? ও ঠিক ঠিক ঠিক, পরমাণুটা ছিল 10⁻⁻15, আর নিউক্লিয়াসের কত ছিল? এই বলো ঠিক, মিটার না সেন্টিমিটার? আচ্ছা, আগে একটু জেনে নি, পরমাণুর ব্যাসটা বেশি হবে না নিউক্লিয়াসের ব্যাসটা বেশি হবে? পরমাণুর ব্যাস বেশি হবে। পরমাণুর ব্যাস বড় হবে, বড় হলে 10⁻⁻10, ঠিক তো, মিটার। আর 10⁻⁻15 তো আরো ছোট, তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15, আর পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻10। এবার সেন্টিমিটার দিয়ে যদি বলি, তাহলে এইটা হয়ে যাবে 10⁻13, আর এটা 10⁻8 হয়ে যাবে সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15, আর পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10। তাহলে আমি যদি বলি একটা নিউক্লিয়াসের ব্যাস একটা পরমাণুর ব্যাসের তুলনায় কত ভাগ ছোট হবে? 10⁵, তাই তো? 10⁵ গুণ হবে, অর্থাৎ 1,00,000 গুণ হবে, 1,00,000 ভাগের 1 ভাগ হবে। একটা পরমাণুর ব্যাস যা হয়, সেই পরমাণুর ব্যাসের 1,00,000 গুণের বা 1,00,000 ভাগের 1 ভাগ হবে নিউক্লিয়াসের ব্যাস, অনেক ছোট। তাহলে এই সিদ্ধান্তগুলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে মেন এই 3টে সিদ্ধান্তে পৌঁছেছিলেন। আর এই সিদ্ধান্তে পৌঁছাবার পর রাদারফোর্ড নিজের পরমাণু মডেলের স্বীকার্য দিলেন। এই পরীক্ষাটা যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে কোশ্চেন করতে পারো। এই পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তটা বই থেকে পড়বে অবশ্য আগে। এরপরে যে মডেলটা দিল একটু আগে, আমাদের যে স্টুডেন্ট বলছিল যে স্যার এইটা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার, সেই স্বীকার্যগুলো বলছি, রাদারফোর্ডের পরমাণু মডেল বা পরমাণু মডেলের যে স্বীকার্য। 1 নাম্বার যেটা বলো, পরমাণুর ব্যাস আর নিউক্লিয়াসের ব্যাস কি বলছো? পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10 মিটার, আর
নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার, অর্থাৎ পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাস কিন্তু আরো ছোট। অবশ্যই ছোট হবে, কারণ পরমাণুর ভেতরে তো নিউক্লিয়াস থাকে। কত গুণ হয় বা কত ভাগের 1 ভাগ হয়? 10⁵ বা 1,00,000 ভাগের 1 ভাগ। এবার পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো, তার মধ্যে আমি কয়েকটা স্বীকার্য বলছি, বাকিগুলো বই থেকে পড়বে। যেমন প্রথমে বললেন পরমাণুর দুটি অংশ, পরমাণুর দুটি অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে কি থাকে? পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে, নিউট্রনের কথা তখনও বলা হয়নি। এবং আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন মহল। মানে নিউক্লিয়াসের একটা মহল আর একটা ইলেকট্রন মহল। যেমন কি থাকে? পজিটিভ চার্জযুক্ত প্রোটনটা একদম কেন্দ্রে থাকে, যেটাকে নিউক্লিয়াস বলছি। ঠাসাঠাসি অবস্থায় থাকে, জানি আমরা প্রোটনগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে, আর যে বলের আকর্ষণে থাকে সেই বলটাকে কি বলে? বলো। নিউক্লিয়াসে যে স্থির তাড়িতিক আকর্ষণ বল থাকে, পজিটিভ স্থির তাড়িতিক আকর্ষণ বলে কি করে থাকবে গো? হ্যাঁ, নিউক্লিয় বল থাকে, এটাকে নিউক্লিয় বল বলে, একটু পরেই বলছি আমি। নিউক্লিয় বল প্রোটনগুলো থাকে। আর ইলেকট্রনগুলো কি থাকে? বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো আবর্তিত হতে থাকে, নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে আবর্তিত হতে থাকে, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। ঠিক আছে? দুটো অংশ, নিউক্লিয়াস মহল আর ইলেকট্রন মহল। আর কি সিদ্ধান্তে মানে স্বীকার্য কি কি ছিল? যে বেশিরভাগ স্থানই ফাঁকা, একটু বেশি, এগুলো পড়ে নেবে নিজে থেকে। বেশিরভাগ পরমাণু, বেশিরভাগ স্থান ফাঁকা। আর কি ছিল? যে নিউক্লিয়াসটা বা প্রোটনগুলো যে জায়গায় থাকে খুব অল্প একটা জায়গা নিয়ে থাকে, খুব ছোট। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র। এটা ব্যাসটা বলেই দিয়েছি যে পরমাণুর ব্যাস যদি 10⁻⁻10 মিটার হয়, তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার, সেন্টিমিটার দিয়ে বললেও বলা যায়। আর এটা কি ছিল? নিউক্লিয়াসে প্রোটনগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে, যে বলের দ্বারা সেই প্রোটনগুলো নিউক্লিয়াসে থাকে সেই বলটাকে বলা হয় নিউক্লিয় বল। আর যেহেতু পরমাণু নিস্তড়িত, আর একটা পয়েন্ট হচ্ছে পরমাণু নিস্তড়িত, তাই ইলেকট্রন যতগুলো থাকবে একটা পরমাণুতে ঠিক তত সংখ্যক প্রোটন থাকবে, সেই জন্য প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে প্রশমিত করে দেবে। আর একটা স্বীকার্য আছে, যেটা এই পজিটিভ আধানযুক্ত প্রোটনগুলো নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে সব সময়। তাই ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষকে আবর্তিত হয়, দেখো একটা জিনিস যদি বৃত্তাকার কক্ষে আবর্তিত হয় তাহলে বেরিয়ে যেতে চায়, স্পর্শক বরাবর বেরিয়ে যেতে চাইছে, কিন্তু এই পজিটিভ আধানযুক্ত প্রোটন তাকে আকর্ষণ করে রাখে। নিউক্লিয়াস এবং কক্ষে অবস্থিত ইলেকট্রনের মধ্যে যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল আছে আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে বল আছে, পরস্পরকে প্রশমিত করে দেয়। একটা বল কি করে? ইলেকট্রনকে স্পর্শক বরাবর বের করে নিয়ে যেতে চায়, আর নিউক্লিয়াসে প্রোটন কি চায়? সেটাকে আকর্ষণ করে ইলেকট্রনটাকে ধরে রাখতে চায়। এই দুটো বল, অর্থাৎ একে বের করে নিয়ে যাওয়ার বল আর একে ধরে রাখার বল, এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী। সেই জন্য ইলেকট্রন কখনোই বৃত্তাকার কক্ষপথ থেকে এত সহজে বেরিয়ে চলে যাবে না, নিজে নিজে বেরিয়ে চলে যাবে না। এইভাবে পরমাণুর মডেলের যে সুস্থিতি সেইটার ব্যাখ্যা দিয়েছিলেন রাদারফোর্ড। ঠিক আছে? এই স্বীকার্যগুলো একটু নিজে থেকে পড়ে নেবে বই থেকে। হ্যাঁ বলো। শুনছি, বলো। না, একটা তো বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। না, একটা
একটা বলকে বলছি, হ্যাঁ বলতে পারি, ওরকম বল বলতেই পারি, কিন্তু একটাকে বলছি স্থির চারিত্রিক আকর্ষণ বল, যেটা নিউক্লিয়াস থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, আর একটা কেন্দ্রাতিক বল, যেটা একে বের করে নিয়ে যেতে চাইছে। এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী, যেটা ফিজিক্সের চ্যাপ্টারে তোমরা পড়ে থাকবে বা পড়েছো। ঠিক আছে, এই দুটো বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এবং সমান, তাই এরা বেরিয়ে যায় না। ঠিক আছে, তাহলে এইটা গেল রাদারফোর্ডের পরমাণু মডেল। আর এবার রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা বলতে পারি। এটা পড়েছো নিজে থেকে? রাদার সীমাবদ্ধতাটা পড়েছো? হ্যাঁ বলো, শুনছি, বলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, বলো কি বলছো। পরমাণু মডেলের সীমাবদ্ধতা, লিমিটেশন জানা আছে তোমাদের? কে বলছো? পরমাণুর কেন্দ্রে যে পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে যদি ইলেকট্রন আবর্তন করে, সেই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে আছড়ে পড়বে, এই কথাটা বলছে আর কি আরফা। যদি এরকম আছড়ে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে গিয়ে পড়ে, তাহলে কি হবে? পরমাণুর সুস্থিতি বা স্টেবিলিটি ব্যাখ্যা দিতে পারবে না আর কি রাদারফোর্ড। এর পেছনে একটা যুক্তি আছে বা এর পেছনে একটা কারণ আছে। কার উপর ভিত্তি করে এই যে বললো ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে গিয়ে পড়বে? একটু আগেই তো বললাম যে বলে আকর্ষণ করছে একে নিউক্লিয়াস, ঠিক একই বলে ইলেকট্রনটা কেন্দ্রাতিক বল বা অপকেন্দ্র বল বাইরের দিকে নিয়ে যেতে চাইছে। তাহলে এটা সমান থাকলে কেন আছড়ে পড়ে যাবে হঠাৎ? একটু আগেই তো বললাম যে আছড়ে পড়বে না, সুস্থিরভাবে ঘুরতে থাকবে, কিন্তু হঠাৎ আবার কি হলো যে আছড়ে পড়ে গেল? এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটার কথা বলি তোমাদের। ম্যাক্সওয়েলের একটা থিওরি আছে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে একটা, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ম্যাক্সওয়েলের। একটু বই থেকে পড়বে, এটা আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী কি বলছে যে ইলেকট্রন বা এই জাতীয় কোনো আধানযুক্ত কণা বৃত্তাকার পথে আবর্তন করতে, তাহলে কি বলছিলাম যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে যদি ইলেকট্রন এর মতো আধানযুক্ত কণা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাহলে সব সময় শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ। আর এই বিকিরণটা কি হবে? নির্বিচ্ছিন্ন ভাবে হবে, কন্টিনিউয়াসলি হবে, সব সময় হবে, অনবরত হবে। ঠিক আছে, নির্বিচ্ছিন্ন হবে, কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকবে। তাহলে যদি শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে এর শক্তি বিকিরণের ফলে এক সময় এর গতিশক্তি কমতে 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 নিউক্লিয়াসে গিয়ে সে ধাক্কা দেবে। কি বললাম বুঝলে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই স্টুডেন্টদের। এরকম একটা গাছের চারিপাশে তুমি আর কি গোল করে ছুটছো, তাহলে তুমি যদি এই গাছের চারিপাশে ঘুরতে থাকো, আর এখানে একটা এই গাছের চারিদিকে একটা বসার জায়গা আছে, এখানে সিট আছে গোল করে, আমরা দেখেছি পার্কে এরকম থাকে। তাহলে তুমি যদি এরকম করে
জগিং করছো, ছুটছো চারিদিকে, একটা টাইমের পর কি হবে, যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন তুমি এইখানে গিয়ে বসে যাবে, তাই না? এটা বোঝাবার জন্য বলছি। তাহলে সেই একই রকম ভাবে যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে তবেই হবে। যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে কার মত অনুসারে বা কার তত্ত্ব অনুসারে বললাম, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী, তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, যে ইলেকট্রন, আবর্তনশীল ইলেকট্রন প্রতি মুহূর্তে শক্তি বিকিরণ করে, আর এই শক্তি বিকিরণটা নির্বিচ্ছিন্ন ভাবে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কন্টিনিউয়াসলি হয়, অনবরত হয়। তাহলে সেই অনবরত যদি শক্তি বিকিরণ করতে থাকে, নিউক্লিয়াসে গিয়ে সে ধাক্কা দেবে। আর নিউক্লিয়াসে গিয়ে যদি ধাক্কা দেয় তাহলে পরমাণুর মডেলের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বের ব্যাখ্যা দিতে পারবো না কিন্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী। আচ্ছা, দ্বিতীয় যে সীমাবদ্ধতাটা বলেছে, অনেকগুলো বলেছে, তার মধ্যে দুটো আর একটা বলছি ইম্পর্টেন্ট। 2 নম্বরটা হচ্ছে, যদি কোনো পরমাণু এইরকম ভাবে নির্বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে যে বর্ণালীটা পাবে, পারমাণবিক বর্ণালী, সেই বর্ণালীটা নির্বিচ্ছিন্ন বর্ণালী পাবে। নির্বিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, যদি নির্বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে পারমাণবিক যে বর্ণালী সেটা নির্বিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার কথা। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে পারমাণবিক বর্ণালীটা বিচ্ছিন্ন বর্ণালী। বিচ্ছিন্ন, যেটাকে আমরা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রামও বলি। লাইন স্পেকট্রাম। রৈখিক বর্ণালীও বলা হয়। হ্যাঁ, রেখা বর্ণালী, রৈখিক না বলে রেখা বর্ণালী বলবো, লাইন স্পেকট্রাম। ব্যাপারটা কিরকম? নির্বিচ্ছিন্ন বর্ণালী মানে তোমরা দেখবে এরকম বর্ণালী দেখেছো যেখানে একটা বর্ণ শেষ হয় আর একটা বর্ণ স্টার্ট হয়। সবাই দেখেছি তো এরকম বর্ণালী, যেখানে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়, যেটা আলোক রশ্মিকে যখন প্রিজমের মধ্যে দিয়ে তুমি পাস করো তাহলে এই ধরনের বর্ণালী তুমি পাবে, কন্টিনিউয়াস স্পেকট্রাম। সবাই ছবিটা কি আমাদের দেখা আছে? বইতে দেখো, একটা কন্টিনিউয়াস স্পেকট্রামের ছবি পাবে। যদি না পাও আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এরকম একটা ছবি পাবে, এই যে এই উপরের ছবিটা। অর্থাৎ এখানে লাল শেষ হচ্ছে, অরেঞ্জ বা হলুদ রং শুরু হচ্ছে, আবার গ্রিন কালার। এই যে কালারটা দেখতে পাচ্ছি, এখানে কোনো রকম গ্যাপ নেই। দেখতে পাচ্ছি সবাই ছবিটা? আমি একটু উঁচু করে রাখলাম, বা তোমাদের বইতেও দেখতে পারো পরিষ্কার। এই ওপরের যে বর্ণালীটা, যেখানে কোনো রকম মাঝে গ্যাপ নেই, একটা রং শেষ হচ্ছে আর একটা রং শুরু হচ্ছে, এটাকে বলা হয় নির্বিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর নিচে যেটা দেখতে পাচ্ছি দেখো, লাইন দেওয়া আছে একটা একটা করে, বা এই লাইনটা আমি আরো পরিষ্কার এই বইটা থেকে দেখাবো। এইখানে দেখেছো তোমরা এইরকম টাইপের লাল রং, তারপরে মাঝে গ্যাপ আছে, তারপর আবার ব্লু কালার, তারপরে নীল, ব্লু বলছে গ্রিন, তারপর ব্লু, তারপর ভায়োলেট। এইখানে যে ব্যাপারটা আছে এইটাকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম। দেখো একটা করে লাইন আছে। এই লাইন স্পেকট্রামটা বাস্তবে পাওয়া যায়, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে পরমাণুর যে বর্ণালী পাচ্ছি সেটা কিন্তু লাইন স্পেকট্রাম বা বিচ্ছিন্ন পাচ্ছি, কিন্তু অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল কি পাওয়া উচিত ছিল? নির্বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত ছিল। যেই ব্যাখ্যাটা কিন্তু রাদারফোর্ড দেয়নি, বা বর্ণালী সম্পর্কে রাদারফোর্ডের কোনো ব্যাখ্যা নেই। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই দুটো মেন ত্রুটি। এছাড়া আর কি কি ত্রুটি আছে সেটা একটু শুনে নাও। যে পরমাণুর যে আকার আছে, বৃত্তাকার আর উপবৃত্তাকার, সেই সম্পর্কে, মানে পরমাণুর কক্ষপথের যে আকার, বৃত্তাকার বা উপবৃত্তাকার, যেটা আমরা কোয়ান্টাম সংখ্যাতে পড়ে নিয়েছি, সেটার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দেয়নি, বা দিতে অসমর্থ বলতে পারি আমি, সেই সময় দেয়নি। আচ্ছা, আর কি দেয়নি? পরমাণুকে কেন্দ্র করে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে আবর্তন করে বিভিন্ন কক্ষে, সেই কক্ষের ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। রেডিয়াস কি হবে ব্যাখ্যা দেয়নি। ইলেকট্রনের বেগ যে হবে, ইলেকট্রনের বেগ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।
ইলেকট্রনের শক্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। ইলেকট্রনটা যদি ওয়েভ নেচার হয়, যেটা আমরা জেনেছি ডি ব্রগলি প্রকল্প থেকে, ইলেকট্রনের কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, সেই তরঙ্গ রূপী যদি ইলেকট্রন হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যাই সে দেয়নি। রাদারফোর্ড ইলেকট্রনের শক্তি, কক্ষের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের কম্পাঙ্ক এই সম্পর্কে কোনো ব্যাখ্যাই রাদারফোর্ড দেয়নি। তাহলে এইগুলো ত্রুটি, একটু বই থেকে রিডিং পড়বে। তাহলে রাদারফোর্ডের এই ত্রুটি হয়ে যাবার ফলে রাদারফোর্ডেরই আরেকজন স্টুডেন্ট বলতে পারি বা কলিগ বলতে পারি, যার নাম হচ্ছে বোর, নীল বোর। সেই বোর কিন্তু একটা পরমাণু মডেল দেয়, যেটা বোর্স মডেল বলে আমাদের কাছে পরিচিত। নীল বোরের পরমাণু মডেল, এটা পরবর্তী মডেল। বললাম কিন্তু পুরোপুরি বললাম না, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বটা বই থেকে একবার রিডিং পড়বে, মানে এটা মুখস্থ করার প্রয়োজন নেই, একবার রিডিং পড়বে। সেখানে মেন তত্ত্বটা কি ছিল, মেন স্বীকার্যটা কি ছিল, যদি ইলেকট্রন বা ওই জাতীয় নেগেটিভ আধানযুক্ত কণা আবর্তন করে, তাহলে সেখান থেকে শক্তি বিকিরণটা নির্বিচ্ছিন্নভাবে হবে। মানে যে কোনো বস্তু থেকে শক্তি শোষণ বা বিকিরণ, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, শক্তি শোষণ বা বিকিরণ কন্টিনিউয়াসলি হয়। বেরুলেও কন্টিনিউয়াসলি বেরোবে, আর যদি শোষিত হয় তাহলেও কিন্তু কন্টিনিউয়াসলি হবে, নির্বিচ্ছিন্নভাবে হবে। সেইটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। আর সূর্য থেকে যে রশ্মিটা আসে, সেই রশ্মিটা শুধুমাত্র আমরা কি জানি, কি রশ্মি আছে সূর্য থেকে, যে রশ্মিটা আছে কি নাম সেই রশ্মিটার, জানা আছে তোমাদের? হ্যাঁ, অতি বেগুনি রশ্মি, এটাই বলা হয় আল্ট্রাভায়োলেট রশ্মি বলে আর কি। যাকে জিজ্ঞাসা করবে যে সূর্য থেকে যে রশ্মি আসে, সেই রশ্মি হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। কিন্তু এই রশ্মি শুধু একা আসে না, এছাড়া আরো অনেক বেশি আসে। আমরা তো যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট, শুধু আল্ট্রাভায়োলেট রশ্মি বললে হবে না, কিন্তু কি কি আছে, আরো কি আছে এখানে আছে, কসমিক রশ্মি, কসমিক বইতে দেখবে আছে, গামা রশ্মি, এক্স রশ্মি, হ্যাঁ, তারপরে ইনফ্রারেড আইআর যাকে বলা হয়, আইআর রশ্মি, তারপর হচ্ছে ওয়েভ, মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ, তারপর আসছে বেতার তরঙ্গ, অনেকগুলো রশ্মি আছে। তার মধ্যে একটা রশ্মি আছে দৃশ্যমান আলোক রশ্মি, জানি তো দৃশ্যমান আলোক রশ্মি, ভিজিবল রে, যেটা আমরা দেখতে পাই চোখে। দৃশ্যমান আলোক রশ্মি কত হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য হয় 3800 থেকে 7600 বলতে পারি, বা 4000 থেকে 8000 বলতে পারি আমি। এই তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যদি কোনো রশ্মি থাকে, তাহলে তাকে আমরা দেখতে পারবো চোখে, বাকিগুলো চোখে দেখা যাবে না। যেমন ইউভি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, এগুলো একটাও চোখে দেখা যাবে না। ঠিক আছে, এবার এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি তুমি সাজাও, এই রশ্মিগুলোকে তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে যে বর্ণালী পাও তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। কি বললাম, এই যে কসমিক রশ্মি, আলফা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, এগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য ঊর্ধ্বক্রমে যদি সাজাও, বইতে দেওয়া আছে, তাহলে যে বর্ণালী পাও সেই বর্ণালীটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী, চুম্বকীয় বর্ণালী। ঠিক আছে, এটা একটু পড়বে তোমরা নিজে থেকে। আর এইগুলো তো জানো নাকি আগে থেকে, যে যদি তোমার ওয়েভটা এরকম ভাবে যায়, তরঙ্গটা যদি এরকম ভাবে যায়, এটাও বইতে দেখবে পাবে। আমি এগুলো একটু অতটা বলছি না, কারণ এগুলো সিলেবাসের অন্তর্গত নয়, জেনে রাখা দরকার আছে। যেমন এইগুলোকে বলা হয় শীর্ষ, তাহলে একটা তরঙ্গের শীর্ষ থেকে আরেকটা তরঙ্গের শীর্ষ, এটা বলেছিলাম এক সময়, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য বলে, ল্যামডা বলা হয়। ঠিক আছে, আর কম্পাঙ্ক কাকে বলা হয়, মানে একটা পয়েন্ট থেকে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ যায়, তাহলে তাকে বলা হয় কম্পাঙ্ক। একটা পূর্ণ তরঙ্গ বলতে যার শীর্ষ থাকবে আর দ্রোণী থাকবে, এটা একটা পূর্ণ তরঙ্গ। একটা প্রতি সেকেন্ডে ওই পয়েন্ট থেকে যতগুলো পূর্ণ তরঙ্গ অতিক্রম করে তাকে বলা হয় কম্পাঙ্ক, যাকে মিউ দিয়ে চিহ্নিত করা হয়। বইতে ভি এর মতো দেখতে হবে, একজন স্টুডেন্ট ভি বলছিল, এটা বেগ নয় কিন্তু, মিউ, মিউ বলছি, নিউ, এন ইউ, নিউ।
কম্পাঙ্ক বলা হয়। আবার বেগ আছে, সেই বেগটাকে ভি বলা হয়। ঠিক আছে, এইগুলো একটু বই থেকে দেখে নেবে। সম্পর্ক ছিল ল্যামডা সমান সি, সরি, ল্যামডা সমান নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে আমি লিখি নিউ সমান সি বাই ল্যামডা। সি মানে আলোর গতিবেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। এই ফর্মুলাটা একটু মনে রাখবে। এই ফর্মুলা থেকে অঙ্ক দিতে পারে। ঠিক আছে, বইতে দেখে নেবে কোথায় আছে। আবার তাহলে সি সমান কি হবে? সি সমান হবে ল্যামডা ইন্টু নিউ। সি সমান ল্যামডা ইন্টু নিউ। এই ফর্মুলাগুলো একটু দেখে নেবে। অঙ্ক থাকতে পারে, নিউমেরিক্যাল গুলো একটু দেখে নেবে। পরীক্ষা সংক্রান্ত যদি অঙ্ক টঙ্ক থাকে একটু দেখে নেবে, এগুলো পরীক্ষায় দেয় না। আচ্ছা, এরপরে রাদারফোর্ডের মডেলে পরে কার মডেলের কথা বললাম? হ্যাঁ, বোরের মডেল। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা মডেল। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। আচ্ছা, দেখবে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সৌরজগতের কি মিল আছে কি অমিল আছে, এগুলো পড়েছি না মাধ্যমিক লেভেলে? সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, ওগুলো কিন্তু আমি পড়াচ্ছি না, এগুলো নিজের থেকে তোমরা পড়ে নেবে। তোমরা যদি শর্ট কোশ্চেন দাও 1 নম্বরে যে রাদারফোর্ডের মডেলের সাথে সৌরজগতের যে মডেল বা সৌরজগতের তুলনা করো, কি মিল আছে কি অমিল আছে, একটা করে তো লিখতেই পারবো নাকি? বলো দেখি একটা কেউ, কি মিল আছে বলো। হ্যাঁ, ঠিক আছে, এটা মিল হয়ে গেল। অমিল বলো একটা। আচ্ছা, হ্যাঁ, বলা যেতে পারে এটাও। কে জানে বলো, একটা গ্রহ নিস্তরিত না আধানযুক্ত? ঠিক আছে, এইটা তাহলে রাদারফোর্ডের পরমাণু সৌরজগৎ একটু পড়ে নিলে। বোরের স্বীকার্যটা কে পড়েছো তোমাদের মধ্যে? বোরের পরমাণু মডেলের স্বীকার্য একদম। হ্যাঁ, বলো দেখি। বলেছে, তাও তোমরা আরেকবার শুনে নাও যে 3টে স্বীকার্য মেন, এছাড়া অনেক স্বীকার্য দিয়েছে। বোরের স্বীকার্য থেকে 3টে যে মেন স্বীকার্য, পরীক্ষায় দিলে এই 3টেই লিখতে হবে, আর বেশি লিখতে হবে না। 1 নাম্বার স্বীকার্য যে নিউক্লিয়াসে যে পজিটিভ আধান আছে, সেই পজিটিভ আধানকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। নিউক্লিয়াসকে কেন্দ্রে রেখে নির্দিষ্ট ব্যাসার্ধের, এই কথাটা ইম্পর্টেন্ট, ব্যাসার্ধটা কিন্তু নির্দিষ্ট, সেই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। আচ্ছা, যে কোনো বৃত্তাকার কক্ষপথে এই ব্যাসার্ধ যে কোনো ব্যাসার্ধ হতে পারে না, একটা নির্দিষ্ট ব্যাসার্ধই হবে। সেটা পরে আমি জানবো যে প্রত্যেকটা ব্যাসার্ধ কত করে আছে। যেমন R1, এটাকে R2 বললাম। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করবে। সেই সকল ব্যাসার্ধের কক্ষপথেই আবর্তন করবে যে কক্ষপথে আবর্তনকালীন তার কৌণিক ভরবেগ mvr, আগের দিন বলছিলাম, তার কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। ব্যাখ্যা করছি। অর্থাৎ কি বললাম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করবে। সেই কক্ষপথে আবর্তনকালীন কি বলেছি, ইলেকট্রনের যে ব্যাসার্ধ হবে সেই কক্ষের ব্যাসার্ধ নির্দিষ্ট হবে। তার কৌণিক ভর যদি mvr হয়, এই যে r, এই rটা নির্দিষ্ট mvr হয়, তাহলে সেই mvrটা h/2π এর সরল গুণিতক,
অর্থাৎ mvr সমান n ইন্টু এইচ বাই 2 পাই। এই এনটা কি? এনটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 ডট ডট হবে, এন নট ইকুয়ালস টু 0 আর নট ইকুয়ালস টু ভগ্নাংশ, ফ্র্যাকশন হবে না, ধনাত্মক হবে, পজিটিভ হবে আর পূর্ণ সংখ্যা হবে। তাহলে কি হতে পারে? মানে প্রথম কক্ষে যদি আবর্তন করে তাহলে n ইকুয়ালস টু 1, দ্বিতীয় কক্ষে যদি আবর্তন করে তাহলে n ইকুয়ালস টু 2, তৃতীয় কক্ষে যদি আবর্তন করে তাহলে n ইকুয়ালস টু 3। তাহলে mvr1 সমান কি হবে? h বাই 2 পাই। mvr2 সমান কি হবে? 2 ইন্টু h বাই 2 পাই। আর mvrn সমান কি হবে? ডট ডট করে n ইন্টু h বাই 2 পাই। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যে কোনো কক্ষপথে আবর্তন সে করতে পারে না, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করবে। যে বৃত্তাকার কক্ষপথে আবর্তনকালীন তার কৌণিক ভরবেগ mvr h বাই 2 পাই এর সরল গুণিতক হবে, অর্থাৎ n ইন্টু h বাই 2 পাই হবে। এই দুটো কক্ষ যদি হবে না, এটা প্রথম কক্ষ আর এটা দ্বিতীয় কক্ষ, যেগুলো আলোচনা আমরা করে নিয়েছি, n ইকুয়ালস টু 1 হলে সেটা হচ্ছে প্রথম কক্ষ, n ইকুয়ালস টু 2 হলে সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, আগেই কোয়ান্টাম নাম্বার পড়ে নিয়েছি। তাহলে এই দুটো কক্ষপথে আবর্তন করলে তার কৌণিক ভরবেগ এইটা হবে, এইটা হবে। এই দুটো কক্ষের মাঝে কোনো কক্ষ নেই, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এই দুটো কক্ষের মাঝে কোনো রকম কক্ষ নেই, ফাঁকা জায়গা একটা। ক্লিয়ার হলো? আর কি এই পরবর্তীকালে আমরা জানবো যে যখন এই কক্ষপথে দ্বিতীয় স্বীকার্য নাম্বার 2, যে যখন ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে কোনরূপ শক্তি শোষণ করবে না, বা বিকিরণ করবে না। রাদারফোর্ড বা ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েল বলছে শক্তি শোষণ আর বিকিরণ করবে কন্টিনিউয়াসলি। কিন্তু কি বলছে বোরের স্বীকার্য থেকে? বোর কি বলছে? যে যখন ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে তখন কোনরূপ শক্তি শোষণ করবে না বা শক্তি বিকিরণ করবে না। ইলেকট্রনের এইরূপ অবস্থাকে স্টেশনারি স্টেট বলা হয়। ইলেকট্রনের এই সুস্থিত অবস্থা বলা হয় স্টেশনারি স্টেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুস্থিত অবস্থা, সুস্থির অবস্থা বা সুস্থিত অবস্থা। পরীক্ষায় কোশ্চেন দেবে যে ইলেকট্রনের সুস্থির অবস্থা বা সুস্থিত অবস্থা বলতে কি বোঝো, বা এই যে সুস্থিতি অবস্থার ধারণা কে দেয়? আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এসএসসির পরীক্ষা, ওই ছিল না 5 to 8 এর যে আপার প্রাইমারি লেভেলের একটা পরীক্ষা হয়েছিল অনেক বছর আগে, সেখানে কোশ্চেন দিয়েছিল কিন্তু এই যে স্টেশনারি স্টেট এই ধারণাটা কে দেয়? অপশন ছিল রাদারফোর্ড, বোর, থমসন, হ্যাঁ এরকম নাম ছিল, সমারফিল্ড। কে দেয় তাহলে এই সুস্থিতি অবস্থার ধারণাটা? বোরের থিওরি থেকে বোর দিয়েছে, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে আপার প্রাইমারি পরীক্ষায়। আর একটা ব্যাপার, এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে এই প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে, নির্দিষ্ট শক্তি। প্রথম কক্ষের একটা নির্দিষ্ট শক্তি আছে, দ্বিতীয় কক্ষের একটা নির্দিষ্ট শক্তি আছে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষ, সেই কক্ষগুলোকে বলা হয় সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। অরবিট মানে আমরা জানি কক্ষপথ বা কক্ষ, তাহলে সুস্থিত কক্ষ আর সুস্থিত অবস্থা, ব্যাপারটা বুঝতে পারছি তো? আর একটা কথা এখানে বলবো, অবশ্যই একটু একটু আলাদা রকম, সেটা হচ্ছে যখন এই কক্ষগুলোতে ইলেকট্রন থাকবে না তখন এই কক্ষপথের শক্তিগুলোকে শূন্য ধরা হয়। কি বললাম? যখন এই কক্ষপথে ইলেকট্রন থাকবে না তখন সেই শক্তিগুলোকে শূন্য বা সেই শক্তিটাকে আমরা কনসিডার করব না। কারণ আমি যদি বলি হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ,
আর এটা প্রথম কক্ষ, 1 নম্বর কক্ষ। আমরা এটা জানি তো যে যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে শক্তি কি হয়, শক্তি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। তাহলে এখন যদি তোমার কোশ্চেন করা হয় যে হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ কোন শক্তিটা বেশি, কোন কক্ষের শক্তি বেশি? 1 নম্বর কক্ষ, তারপর বলছি 2, 3, 4 শক্তি তো নিউক্লিয়াস থেকে যত দূরে যায় বাড়ে, তাহলে 2, 3, 4 এর শক্তি কি হবে, বেশি হবে না কম হবে? জিরো বলবো না, এগুলোর ক্ষেত্রে বলবো যে এইগুলোর ক্ষেত্রে শক্তি সমান, 2 এর যা শক্তি 3 এরও তাই শক্তি, 4 এরও তাই শক্তি, ইনফিনিটি পর্যন্ত একই শক্তি। শক্তিটাকে কনসিডার করব কখন, যদি ইলেকট্রনটা এই কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে যায়, তখন আবার শক্তিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট বলছি মানে সিনেমার মতো বলে দিচ্ছি আর কি। মানে আমি তোমাকে যদি বলি এখন কাশ্মীরে যদি যাও, তাহলে কি কাশ্মীরে ঠান্ডা আছে না গরম আছে? দেখো কাশ্মীরে সবসময় ঠান্ডা আছে, কিন্তু সেই ঠান্ডাটা যখন অবধি তুমি যাবে না তখন অবধি তুমি অনুভব করতে পারবে না। তাহলে তুমি যদি ইলেকট্রন হও, তুমি যদি কাশ্মীরে পৌঁছে যাও তাহলে তুমি ঠান্ডা পাবে। তার আগে কিন্তু কাশ্মীরে, আমার রেসপেক্টে কাশ্মীরে ঠান্ডা না গরম আমি বলতে পারবো না কিছুই, বুঝলে? তুমি যখন এখানে পৌঁছাবে তখন তুমি বলতে পারবে। ঠিক একই রকম ভাবে যখন ইলেকট্রন কক্ষে থাকবে তখন সেই কক্ষের শক্তিটাকে আমরা কনসিডার করব। আছে অবশ্যই শক্তি, কিন্তু অ্যাক্টিভেট হবে তখনই যখন তুমি সেই কক্ষে পৌঁছাবে। আর প্রত্যেকটা কক্ষের শক্তি কিন্তু নির্দিষ্ট, প্রথম কক্ষের শক্তি, দ্বিতীয় কক্ষের শক্তি, তৃতীয় কক্ষের শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। সেই শক্তিটাকে তখনই আমরা কনসিডার করব যখন সেই কক্ষে ইলেকট্রন থাকবে। আর এই প্রত্যেকটা কক্ষের শক্তি নির্দিষ্ট, এই কক্ষগুলোকে বলা হয় স্টেশনারি অরবিট। আর ইলেকট্রনের এই যে শক্তি বিকিরণ করে না বা শোষণ করে না ইলেকট্রন কক্ষে থাকাকালীন, সেই অবস্থাটাকে বলছি স্টেশনারি স্টেট বা সুস্থির অবস্থা। এখান পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের, বুঝতে পারোনি এরকম কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তৃতীয় স্বীকার্যটা বোঝো তাহলে তুমি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখন ভেবে না এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, বা এইখানে হ্যাঁ একটু বলে নিই এটা, তারপরে কোশ্চেন করবে। এটা একটু বলে নিই একটু। এটা এখানে প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ। এখন ভেবে না একটা ইলেকট্রন এই কক্ষে আছে, এটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ, নিম্ন শক্তি, এটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ। তাহলে ইলেকট্রন যখন কোন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষতে যায়, জাম্প করে, নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে জাম্প করে, তখন শক্তি শোষণ করে। শক্তি খুব ইম্পর্টেন্ট জিনিস, শোষণ করে এই ক্ষেত্রে। আর যখন কোনো উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে যায় তখন শক্তি বিকিরণ করে, বিকিরণ করে। আচ্ছা, এই শক্তি শোষণ বা বিকিরণ সবসময় তরঙ্গের আকারে হবে, তরঙ্গের আকারে হবে। কি হবে না, E1 থেকে E2 তে যাচ্ছে একটা ইলেকট্রন, আচ্ছা নিম্ন শক্তি সম্পন্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে যাচ্ছে, তখন কি হবে, শক্তি শোষণ করবে। আবার যখন E2 থেকে E1 এ নামবে তখন শক্তি বিকিরণ করবে, এখানে শোষণ করবে। আর কি বললাম, শক্তি শোষণ বা বিকিরণ তরঙ্গের আকারে হবে। তাহলে ডেল্টা ই যদি শক্তির পার্থক্য হয়, ডেল্টা ই, তাহলে সেটা হচ্ছে E2 মাইনাস E1। সেটাকে আমরা কি বলতে পারি, পরে একটা ফর্মুলা আছে এইচ নিউ। এইচ নিউ কোথা থেকে এলো আমরা পরে একটু আলোচনা করছি। হ্যাঁ, এবার কি কোশ্চেন করছিল বলো? মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে যদি এখন কোশ্চেন করা হয় যে হাইড্রোজেনের কটা কক্ষ আছে,
একটা কক্ষ বলবে তুমি। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষ আছে, তৃতীয় কক্ষ আছে, কিন্তু যেহেতু এখানে ইলেকট্রন নেই সেগুলোকে কনসিডার করছি না। না, তোমাদের বাড়িতে 10টা রুম আছে, কিন্তু তোমরা 2টো রুমেই থাকো, বাকি 8টা ফাঁকা আছে। এর মানে এই নয় যে তোমাদের বাড়িতে 2টোই রুম আছে। থাকো তোমরা 2টো রুমে, বাকি রুমগুলো আছে ফাঁকা পড়ে আছে, সেগুলোকে আমরা কনসিডার করি না। কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি, কেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি বলি প্রথম কক্ষ থেকে ইলেকট্রনটা জাম্প করে দ্বিতীয় কক্ষে পৌঁছে গেছে, তাহলে কিন্তু দ্বিতীয় কক্ষটা কনসিডার হবে। তখন কিন্তু আমরা বলবো যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। পরীক্ষায় কোশ্চেন দিল যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, তুমি বলবে স্যার হাইড্রোজেনের তো দ্বিতীয় কক্ষ নেই, প্রথম কক্ষেই আছে। কিন্তু তৃতীয় স্বীকার্যটা কি বলছি, যে ইলেকট্রন প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ বা দ্বিতীয় থেকে তৃতীয়তেও যেতে পারে। তাহলে এই যাওয়ার জন্য কি হবে, শক্তির বিনিময় ঘটবে। নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে গেলে কি হবে, এবার এই জায়গাটা ভালো করে বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে প্রথম কক্ষের শক্তি আর দ্বিতীয় কক্ষের শক্তি কার বেশি, দ্বিতীয়র বেশি। দ্বিতীয় বেশি। এখন বলি, আমি যদি জিজ্ঞাসা করি যে এই ইলেকট্রনের শক্তি কত, E1 এ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের শক্তি কত, E1। কারণ কক্ষের যে শক্তিটা সেটা ইলেকট্রনের শক্তি, বা ইলেকট্রনের যেটা শক্তি সেটাই কক্ষের শক্তি এই সময়ে। কিন্তু যখনই এই ইলেকট্রনটা এইখানে চলে আসবে, E2 তে আসবে, তখন কিন্তু এই শক্তিটা কি হয়ে যাবে, E2 এর সমান হয়ে যাবে। তাহলে ভাবো ভালো করে, যে যখনই তোমার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন যাচ্ছ, ইলেকট্রনটা এখানে যখন পৌঁছাবে তখন শক্তি E2। এবার যেহেতু E2 গ্রেটার দেন E1, তাহলে এখন ইলেকট্রনের শক্তি E2 হয়ে গেছে। তাহলে এই শক্তিটা কোথা থেকে সে পেল, নিশ্চয়ই এখান থেকে এখানে আসার জন্য তাকে শক্তি শোষণ করতে হয়েছে। সেই শক্তি শোষণটা বাইরে থেকে করে, এনভায়রনমেন্ট থেকে সেই শক্তি শোষণ করে। বা তুমি বাইরে থেকে তাপ দিলে, তাহলে তাপ যদি দাও তাহলে একটা ইলেকট্রন প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ বা দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষতে যেতে পারে শক্তি শোষণ করে। তাহলে ইলেকট্রনের যে এই যে আমি বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তখন নিশ্চয়ই এই ইলেকট্রনটাকে আমি শক্তি দিয়েছি তবে তো এইখানে গেছে। তাহলে এই কক্ষটা তুমি ভাবছো যে স্যার এই কক্ষ তো নেই, আপনি বললেন যে দ্বিতীয় তৃতীয় কক্ষ, হাইড্রোজেনের ক্ষেত্রে তো কক্ষ প্রথম কক্ষই আছে, দ্বিতীয় তৃতীয় নেই। আছে, কিন্তু আমরা কনসিডার করি না। যদি উত্তেজিত অবস্থায় একে নিয়ে যাই তাহলে এই কক্ষটার অস্তিত্ব চলে আসবে আবার। বুঝতে পারলাম? হ্যাঁ, এইটা হচ্ছে বোরের স্বীকার্য। এই স্বীকার্যের মধ্যে আরো স্বীকার্য হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘোরে, তাহলে একটা শক্তি কেন্দ্রের দিকে আকর্ষণ করে, একটা বাইরের দিকে নিয়ে যেতে চায়। এই দুটো সমান এবং বিপরীতমুখী, তাই এরা পরস্পর থেকে এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যায় না, যেটা রাদারফোর্ড দিয়েছিল। বোরও কিন্তু এই স্বীকার্যটা দিয়েছে তার স্যার অনুযায়ী, মানে তার টিচার অনুযায়ী। তারই তো স্টুডেন্ট। বলো। ঠিক আছে, দেখো h/2π, এইচটা জানি তো কি, এইচটা আমি বলে দিয়েছি, কি বলিনি, প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম ধ্রুবক, এইচটা হচ্ছে ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর দেখো 2 আর পাই এটাও তো কনস্ট্যান্ট, তাহলে h/2π কিন্তু কনস্ট্যান্ট, যেটাকে লেখা হয় এইচ কাট। এইচ লিখে মাথায় একটা ড্যাশ দিয়ে দেওয়া, এইচ কাট বলা হয় এটাকে। এই এইচ কাট সমান h/2π। অনেক সময় এরকম পরীক্ষায় লিখে দেবে mvr সমান n ইন্টু এইচ কাট। তাহলে যেন এটা বুঝতে পারো যে এইচ কাটটা আর কিছুই নয়, h/2π। কি বললাম বুঝলে? এটা একটা ধ্রুবক। তাহলে আমি সেই অনেকদিন আগে একটা কোশ্চেন করেছিলাম যে একটি ইলেকট্রন যদি ডি কক্ষকে, এটা বাইরের একটা কোশ্চেন, কক্ষকে আবর্তন করে তাহলে তার কৌণিক ভরবেগ কত? কোশ্চেন করেছিলাম না, ক্যাপিটাল এল সমান এই ফর্মুলা ছিল রুট। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি জিজ্ঞাসা করেছিলাম না যে একটা ইলেকট্রন যদি ডি কক্ষকে আবর্তন করে বা ডি উপকক্ষে আবর্তন করে তাহলে তার কৌণিক ভরবেগ বলেছিলাম। ফর্মুলা ছিল রুট এল ইন্টু এল প্লাস ওয়ান, স্মল এল ইন্টু স্মল এল প্লাস ওয়ান বা ইন্টু h/2π। তো তোমরা নির্ণয় করেছিলে না?
এখানে ডি এর ক্ষেত্রে স্মল এল সমান কত, 2। তাহলে ফর্মুলা অনুযায়ী কৌণিক ভরবেগ এল সমান 2, বলো কলো, √6, হ্যাঁ √6 h/2 পাই। এবার শোনো, এবার তোমাকে এখানে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ডি কক্ষকে আবর্তনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম √6 h/4 পাই। একটা অপশন, অপশন 1। একটা অপশন দিয়েছে √6/h কাট, একটা অপশন দিয়েছে √6/h, একটা অপশন দিয়েছে √6/2 পাই। এখন তুমি ভাববে যে কোশ্চেনটা স্যার অপশন গুলো ভুল আছে, কারণ স্যার এখানে তো একটা h/2 পাই নেই, কিন্তু এখানে √6h কাট, তাহলে এই h কাটটা কিন্তু h/2 পাই। এরকম পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন দিতে পারে, তখন আমি বলিনি এটা, এখন বলে দিলাম। আরেকটু আছে, সে একটু বলেই ছুটি দেবো। তার মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে বোরের মডেলের স্বীকার্য তো বলে দিলাম, এবার হচ্ছে বোরের মডেলের সাফল্য বলতে পারি। সাফল্য পরীক্ষায় কোশ্চেন দেবে যে বোরের মডেলের সাফল্য লেখো, মানে কি কি জিনিস বোরের মডেল থেকে আমরা জানতে পারি, শিখতে পারি, এটা। আর এটা হচ্ছে বোরের মডেলের ত্রুটি, খুব ইম্পর্টেন্ট। কোনটা বেশি ইম্পর্টেন্ট? ত্রুটিটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন দেবে ত্রুটি থেকে, হ্যাঁ, বোরের মডেলের ত্রুটি লেখো, বোরস মডেলের ত্রুটি। আর বোরস মডেলের সাফল্যটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি, দেখো। যেমন বোরের মডেল থেকে তুমি পরমাণুর স্থায়িত্ব পাবে, স্টেবিলিটি পাবে, পরমাণু স্টেবল, এটা আমি বলে দিতে পারি, কারণ ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তখন শক্তি শোষণ বা বিকিরণ করছে না এক্ষেত্রে, তাহলে স্টেবল একটা পরমাণু মডেল পাবে। আচ্ছা, বর্ণালী এই কি বলে, বোরের মডেল থেকে আমরা ওই যে ইলেকট্রনের শক্তি, কক্ষের ব্যাসার্ধ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলো সব নির্ণয় করতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা এইগুলো নির্ণয় করব। আর একটা ধ্রুবক আছে যেটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়, একে বলা হয় রিডবার্গ ধ্রুবক। সেই রিডবার্গ ধ্রুবকের মানও কিন্তু বোরের তথ্য থেকে পাওয়া যায়, এটা আমরা আলোচনা করবো বা ক্যালকুলেশন করবো নেক্সট ক্লাসে। আর কি, বোরের মডেল থেকে একটা ধারণা পাই, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পাই, পুরোপুরি না পেলে একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধারণা পাই, এন এর ধারণা পাই, ঠিক আছে। আর এই যে বিভিন্ন কক্ষ থেকে যখন একটা কক্ষ থেকে আরেকটা কক্ষতে যাবে, বা নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষতে যাবে, সেইখান থেকে আবার নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে যাবে, যে শক্তির যে পরিবর্তন হবে সেগুলো ক্যালকুলেশন করতে পারবো আমরা বোরের থিওরি থেকে। নেক্সট ক্লাসে এগুলো বলবো। এটা সাফল্য হয়ে গেল। ত্রুটি কি হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট, ত্রুটিগুলো পড়বে, আমি দু একটা ত্রুটি বলে দিচ্ছি এখনই। যেমন বোরের পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন, খুব ইম্পর্টেন্ট ত্রুটি, হাইড্রোজেন মতো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, এক ইলেকট্রন যুক্ত যে পরমাণু বা আয়ন, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, ইউনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না বোর, ঠিক আছে। আর কি, বোরের যে মডেলটা সেটাও কিন্তু 2D মডেল, 3D মডেল, অর্থাৎ অরবাইটালের কনসেপ্ট সে দেয়নি। অরবাইটাল তো 3D, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাবার সম্ভাবনা সর্বাধিক, পড়েছি আমরা, তাকে অরবাইটাল বলে। সেই অরবাইটালের ধারণা দেয়নি, কিন্তু 3D মডেল দেয়নি বোর। আর কি, ইলেকট্রনের যে দুটো নেচার আছে, একটা পার্টিকেল নেচার কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম, যেটা ডি ব্রগলি থেকে আমরা জানি, সেই ব্যাখ্যা কিন্তু দেয়নি। আর কি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই নীতিটা খুব ইম্পর্টেন্ট। সেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কিন্তু বোরের থিওরির বিপরীত। অ্যাকর্ডিং টু বোর শক্তি নির্ণয় করা যায়, ব্যাসার্ধ নির্ণয় করা যায়, ভর নির্ণয় করা যায়, বেগ নির্ণয় করা যায় বোরের থিওরি থেকে। কিন্তু হাইজেনবার্গ কি বলছে, একই সাথে ভরবেগ আর একই সাথে তার অবস্থান মানে ব্যাসার্ধ নির্ণয় করা যায় না, ত্রুটি থেকেই যাবে। সেই ত্রুটিটার কথা কিন্তু বোরের থিওরি থেকে বলা যায় না, হাইজেনবার্গের থিওরি থেকে বলতে পারি আমরা। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বোরের থিওরি বা বোরের তত্ত্বের বিপরীত, বা বোরের তত্ত্ব হাইজেনবার্গের থিওরিকে মেনে চলে না।
আর কি ওই যে জিম্যান প্রভাব আর স্টার্ক প্রভাব, অর্থাৎ যখন চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র রাখবে তাহলে কক্ষগুলো যে অনেকগুলো কক্ষকে ভেঙে যাবে, সেগুলোর কথা কিন্তু বোরের থিওরি থেকে পাই না। তাহলে এগুলো হচ্ছে ত্রুটি, একবার ভালো করে বই থেকে রিডিং পড়ে নেবে ত্রুটিগুলো। আশা করি সব ত্রুটি বুঝতে পারবে, কারণ তোমাদের কোয়ান্টাম সংখ্যা পড়ানো হয়ে গেছে। কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।